স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুশীলের সাথে আছে আমি শামীম জাহিদ। রানা প্লাজায় বিপর্যয়ের ঘটনার 11 মাসেও মেলেনি যথাযথ ক্ষতিপূরণ, আর 320 কোটি টাকার তহবিল সংগ্রহে বড় কোনো ক্রেতা প্রতিষ্ঠান থেকেও সাড়া মেলেনি। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা ও আর্থিক ক্ষতি নিরূপণের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আজ আমাদের আলোচনার বিষয় রানা প্লাজা বিপর্যয়ের ক্ষতিপূরণ। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএমের সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ এবং ইন্ডাস্ট্রিয়াল অল বাংলাদেশের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রানা প্লাজা বিপর্যয়ে নিহত হন 1137 জন, আহত আরও 1400 মানুষ, আর কাজ হারিয়ে বেকার হন প্রায় 2500 পোশাক শ্রমিক। তবে ঘটনার 11 মাসেও মেলেনি যথাযথ ক্ষতিপূরণ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহত 900 পরিবারকে দেয়া হয়েছে 1 থেকে 7 লাখ টাকা। এর বাইরে বেতন ও চিকিৎসা বাবদ 15 কোটি টাকা খরচ করেছে বিজিএমইএ। তবে এখনো কোনো ক্ষতিপূরণ দেয়নি বিদেশি ক্রেতারা। রানা প্লাজার এত দুঃখজনক ঘটনার পরে আমাদের যারা পার্টনার ছিল বায়ার, তারা বলতে গেলে কিছুই করেনি। অনেক কিছুই করবে বলেছিল কিন্তু কিছুই করেনি। রানা প্লাজার 5টি পোশাক কারখানায় কাজ করাতো 28টি বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান। সম্প্রতি শ্রমিক সংগঠনগুলোর চাপে ক্ষতিপূরণ দিতে 320 কোটি টাকার তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে এর মধ্যে 5টি। আমরা মূলত চাচ্ছি 40 মিলিয়ন ফান্ড করা এবং ব্রাঞ্চদের কাছ থেকে এই মেজর অংশটা নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করতেছি এই মুহূর্তে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর সহায়তায় চলতি মাসের 24 তারিখ থেকে শুরু হচ্ছে ক্ষতিপূরণ চাওয়ার প্রক্রিয়া। এর জন্য গঠন করা হয়েছে 3 সদস্যের কমিশন। ইউএন এক্সপার্ট ডক্টর মোস্তফা কাজাজি, আমাদের ফর্মাল চিফ জাস্টিস ডক্টর খায়রুল হক সাহেব এবং অ্যাডভোকেট সুলতানা কামাল সাহেব, ওনারা টোটাল বিষয়টা মনিটর করবেন এবং দেখবেন, এবং এই যে আইএলও কনভেনশন 121 ধারা অনুযায়ী কে কত ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারটা ওনারাই নিশ্চিত করবেন। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ধন্যবাদ জনাব, স্বাগত জানাচ্ছিলাম রিয়াজ বিন মাহমুদ এবং রায় রমেশ চন্দ্র। জনাব মাহমুদ, প্রথম প্রশ্ন আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমাদের প্রতিবেদন দেখলাম যেখানে বলা হয়েছে যে বিদেশি ক্রেতা তারা যে ফান্ডের কথা বলছে, তহবিলের কথা বলছে, সেখানে তারা ততটা আগ্রহ দেখাচ্ছে না, কেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখন ওনাদের কিন্তু যতবার আমরা কমিউনিকেট করেছি, বা ইন্ডাস্ট্রি অল বলেন বা শ্রমিক সংগঠন থেকেও যতবার কমিউনিকেট করা হয়েছে, ওনারা কিন্তু কেউ না বলছেন না। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিলম্বটা, সময়টা প্রায় 1 বছরের কাছাকাছি চলে গেছে। তো আমরা আশা করব যে এই আইএলও যে উদ্যোগটা নিয়েছে, সেখানে আমাদের এখানে আজকে উপস্থিত আছেন রমেশ দা। কালকে ওনাদের একটা মিটিং ছিল আমরা যতটুকু জানি আইএলওতে বিকালে। সেখানে ওনাদের প্রাইমার্কের $9 মিলিয়ন সহ বোধহয় প্রায় 14-15 মিলিয়ন ডলারের একটা ফান্ড বোধহয় এখন পর্যন্ত সংগৃহীত হচ্ছে। যদিও আমি মনে করি যে প্রাইমার্ক যেটা বলছে, তারা শুধু, আমরা যেটা পেপারে কালকে দেখেছি, যে শুধু নিউ ওয়েভ বটমের শ্রমিকদেরকে তারা দেবে, অন্যান্য শ্রমিকদেরকে তারা ক্ষতিপূরণ দেবে না। হ্যাঁ, তো এখানে আমরা যেটা জেনেছি যে আপনার যেটা করা হবে সেটা হচ্ছে যে অন্য ফান্ড থেকে অ্যাডজাস্ট করে অন্যান্য শ্রমিকদেরও প্রথমবারে যখন ডিস্ট্রিবিউশনটা হবে, সেই ডিস্ট্রিবিউশনের প্রথম অন্যান্য শ্রমিকরাও যেন পান, শুধু আপনার নিউ ওয়েভ বটমের না, সকল শ্রমিকরা যেন পান, সেই ব্যবস্থা আইএলও গ্রহণ করছেন। এবং সেটা আসলেই আমি মনে করি যে খুবই প্রয়োজন, কারণ সেটা যদি না হয় তাহলে অন্যান্য শ্রমিকদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হবে, এটা আর একটা আপনার একটা দ্বিধাদ্বন্দ্বের তৈরি হতে পারে। আর বায়ারদের যে বিষয়টি আমরা স্পেশালি যেটা দেখতে পাচ্ছি, স্প্যানিশ একটা বায়ার এলকত্রে, যেটা কিনা আপনারা জানেন যে একটা বড় মেজর একটা চেইন স্টোর আপনার স্পেনে, তারা কিন্তু এখন পর্যন্ত আগিয়ে আসেনি। সেটা আমাদের কাছে আসলে খুবই মানে দুঃখজনক বলে মনে হয়। এবং তার কারণটা হচ্ছে ইথারটেক্স নামে যে গার্মেন্টস ফ্যাক্টরিটি ছিল, তার মালিক কিন্তু, এটা কিন্তু একটা জয়েন্ট ভেঞ্চারের গার্মেন্টস, তার মালিক কিন্তু একজন স্প্যানিশ ভদ্রলোকও আছেন এবং একজন বাঙালি মালিকও আছেন। যিনি বাঙালি মালিক তিনি কিন্তু কারাগারে রয়েছেন। আর স্প্যানিশ ভদ্রলোক যেদিন ঘটনাটি ঘটে রানা প্লাজার, উনি দেশে ছিলেন। আমরা বিজিএমই থেকে তার পরের দিন এবং 2-1 দিন পরেও আমরা ওনার সাথে কমিউনিকেট করেছি, কিন্তু তারপরে উনি কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, না কিভাবে উনি হাওয়া হয়ে গেলেন, এবং এখন পর্যন্ত তাকে আইনের আওতায় আনা গেল না, এটা কিন্তু আসলেও দুঃখজনক। আমি মনে করি যে আইন সকলের জন্য সমান। আর বায়ারদের যেটা আপনি বললেন যে ফান্ডিং এর ব্যাপারে, আমরা আশা করব বিজিএমইর পক্ষ থেকে যে 24শে এপ্রিল অর্থাৎ রানা প্লাজার 1 বছরের আগে ম্যাক্সিমাম বায়াররাই তাদের যে পোর্শনটুকু আছে কন্ট্রিবিউশনের, সেটা তারা কম্পেনসেশন করবেন। কারণ শ্রমিকদের প্রতি তাদেরও দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। তাদের এই বিপদের সময়, এই দুঃসময় তাদের পাশে এসে বায়ারদেরও দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। ধন্যবাদ জনাব রায় রমেশ চন্দ্র। আপনার কি মনে হয় যে ফান্ড গঠনের যে টার্গেট করা হয়েছে,
আমরা আমাদের প্রতিবেদন দেখছি 320 কোটি টাকার একটা একটা হিসাব চিন্তা করা হয়েছে। এটার কতটুকু অংশ এ পর্যন্ত সাড়া মিলেছে আসলে বা এসেছে? সারা একসময় তারা প্রতিশ্রুতি সবাই দিয়েছিল, কিন্তু এসেছে কতটুকু? প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমাদের শুধু রানা প্লাজা না, আমি একটু পেছনে যাই, স্পেকট্রাম থেকে স্মার্ট পর্যন্ত অনেকগুলি দুর্ঘটনা ঘটেছে। প্রত্যেকটাতেই আমরা ইন্ডাস্ট্রিয়ালের পক্ষ থেকে আমরা বায়ারদেরকে সাথে নেগোসিয়েট করে তাদেরকে চাপ দিয়ে ক্ষতিপূরণ, আমরা যথাযথ ক্ষতিপূরণ এনে দিতে পেরেছি। আচ্ছা। এবং আমি একটু বাংলাদেশে এই প্রক্রিয়াটা মূলত শুরু করা হয়েছিল, আমরা করেছিলাম স্পেকট্রাম 2004 সালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে সাভারের। সেই সময় যাত্রাটা শুরু হয়েছিল তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ওই সাভারে যেই জনসভার মধ্যে 5,000 টাকা করে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিয়ে শুরু করেছিলেন এবং বায়ারদেরকে উনি আহ্বান আমরা জানিয়েছিলেন। রানা প্লাজা আসতে চাই, আমাদের সময় কম। আমরা সুতরাং একটা সেই বিষয়ে ধারা concentrate থেকে করতে যে চাই। প্রক্রিয়া চলছে, আজকেও আমাদের যে দাবিটা যে ক্ষতিপূরণ কোনো সহযোগিতা না, দয়ার দান না, এটা শ্রমিকের অধিকার। Absolutely. এবং ইউএন বিজনেস গাইডলাইন বলেন, আইএলও কনভেনশন 121 ধারা বলেন সেটা। এবং আমাদের গার্মেন্টস শ্রমিকেরা শুধুমাত্র আমাদের মালিকদের হয়ে কাজ করছে বিষয়টা তা না, তারা আন্তর্জাতিক বাজারের শ্রমিক। সুতরাং যে বায়ার, যে রিটেলার যারা সোর্স করছে, তাদের এই রেসপন্সিবিলিটিটা নিতে হবে। এবং আমরা এই রানা প্লাজার ঘটনার পরেই এই দাবিটা তুলে আসছি এবং ইতিমধ্যে আমরা প্রাইমার্কের সাথে নেগোসিয়েট করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের পক্ষ থেকে আমার সাথে এই প্রাইমার্কের এগ্রিমেন্ট হয়েছিল। সেখানে 9 মাসের বেতনের সমপরিমাণ টাকা সমস্ত শ্রমিকদের কিন্তু তারা দিয়েছে। আচ্ছা। এরপরে এটা যেহেতু একটা বড় ঘটনা, প্রত্যেকটা ঘটনা আমরা অ্যাডহক বেসিসে সলভ করেছি। একটা স্থায়ী সমাধান করার জন্য আইএলওকে ইনভলভ করা হয়েছে, যে একটা সেট প্রিন্সিপল দাঁড় করানো। গতকাল আমাদের নেগোসিয়েশন ছিল আইএলওর সাথে, সব স্টেক হোল্ডারদের, ব্রাঞ্চ ছিল, গভর্নমেন্ট ছিল, বিজিএমইএ ছিল। সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে যে 31শে মার্চের মধ্যে সকল প্রাইমার্ক তার যে কমিটমেন্ট সেটা অনুযায়ী। এখানে আমি একটা বলতে চাই যে বেনেটন আর একটা বায়ার, তারা কিন্তু ইতিমধ্যে বলে তারা ডিনাই করে, তারা দিবে না। তো এই ক্ষেত্রে আপনারা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আসলে আপনারা কি করছেন? প্রথম প্রশ্ন হচ্ছে যে টাকা তো কেউই দিতে চায় না, টাকা আদায় করতে হয়। শ্রমিক সংগঠনের মূল কাজ হচ্ছে যে প্রত্যেকটা ব্রাঞ্চ যারা ওইখানে সোর্স করতো, রাইট, তাদেরকে এই অংশগ্রহণ করতে হবে। সেক্ষেত্রে বেনেটনের ক্ষেত্রে কি হয়েছে, কি করছেন? আমি আবার বলতেছি, যদি কোনো ব্রাঞ্চ কন্ট্রিবিউশনে এগোয় না আসে, দে উইল হ্যাভ টু ফেস দি কনসিকুয়েন্সেস। কারণ হচ্ছে কনসিকুয়েন্স ফেস করতে পারে। ট্রেড ইউনিয়ন তো নীরব বসে থাকবে না, উইল মেক ক্যাম্পেইন এগেইনস্ট দেম, যে তারা তাদের দায়িত্ব। বায়ারই তো এরা বিদেশি, সেক্ষেত্রে আমরা ক্যাম্পেইনটা কোথায় করব? ট্রেড ইউনিয়ন মুভমেন্ট শুধু সারা বিশ্বব্যাপী আছে এবং ইন্ডাস্ট্রি অল আমরা এবং গ্লোবাল ইউনিয়ন, আমরা 70 মিলিয়ন ওয়ার্কার্সকে রিপ্রেজেন্ট করি, যার 65 মিলিয়ন কিন্তু তাদেরও ক্রেতা। তাদের ওই স্টোর যেখানে আছে সেখানে আমাদের সদস্য আছে, সেখানেও ডেমনস্ট্রেশন আমরা করি। আমাদের প্রশ্নটা হচ্ছে প্রত্যেকটা বায়ারকে, প্রথম প্রশ্ন হচ্ছে যারা সোর্স করতো তাদেরকে দিতে হবে। এর বাইরেও রানা প্লাজা যেহেতু একটা বিশাল ধরনের একটা বিপর্যয়, অন্যান্য ব্রাঞ্চদেরকেও আমরা অনুরোধ করেছি কন্ট্রিবিউশন করতে, এবং 24শে মার্চ আমরা ডেডলাইন দিয়েছি, এর মধ্যে কন্ট্রিবিউট করতে হবে। ধন্যবাদ জনাব মাহমুদ। যেসব ব্র্যান্ড প্রতিশ্রুতি দিয়েছে এবং অনেকে হয়তো দিচ্ছে না, যেটা বলছেন রমেশ চন্দ্র, এক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে, বিজিবির পক্ষ থেকে কি ধরনের তাগাদা দিচ্ছেন এবং সেটা আসলে কার্যকর হচ্ছে কিনা? সেই তাগাদাকে আমি বলছি যে আপনি যদি বেশি টাকা দেন, আপনি কি আবার আপনার অর্ডার লুজ করতে পারেন, এমন ভয় আছে কিনা? না, আসলে সেই ধরনের কোনো ভয় নেই, অর্ডার লুজ করার কোনো ভয় নেই। তবে আমরা এই ইনিশিয়েটিভটা যেহেতু নেওয়া হয়েছে আইএলওর পক্ষ থেকে, এবং আইএলও একটা ইন্টারন্যাশনাল আপনার নিউট্রাল বডি, সেটা আপনার কোনো মানে উদ্যোক্তাদেরও পক্ষ নয়, সেটা কোনো শ্রমিকদেরও পক্ষ নয়, তারা একটা মিডিয়েটার ভূমিকা পালন করে সব সময়। তারাই যেহেতু উদ্যোগটা নিয়েছে, তারা যোগাযোগ করছে। কিন্তু আমি আবার ওই কথায় আসতে চাই, যেটা দাদা বলেছেন এখানে, যে তাদেরকে দিতে বাধ্য করা হবে বা আদায় করা হবে। কিন্তু আমরা যেটা দেখছি যে 1 বছর এই সময়টা কিন্তু অনেক। আমরা আশা করেছিলাম যে, বা সবাই, আমার মনে হয় বাংলাদেশের সকল নাগরিক আশা করেছিল, যেটা দাদা তার বক্তব্যে বলেছেন, যে এটা তারা আন্তর্জাতিক শ্রমিক এবং বায়ারদেরও তাদের উপরে দায়িত্ব রয়েছে, এবং সেই দায়িত্বের জায়গা থেকেই এই জিনিসটা তাদের করা উচিত বা তারা করবেন। এবং সেইটা যে কালক্ষেপণটায় যে সময়টা নষ্ট করা, সেটা থেকেই কিন্তু মানে একটা সন্দেহ
মানে আপনার বেরিয়ে আসছে। এবং আমি মনে করি যে যেটা বলছেন দাদা যে 31শে মার্চ অবশ্যই প্রত্যেকটা ব্র্যান্ডকে যারা ব্যবসা করেন তারাও মুনাফা করেছেন, কাজে তাদের উচিত এই দুঃসময়ে শ্রমিকদের পাশে এসে দাঁড়ানো এবং ক্ষতিপূরণের জন্য আইএলও যে উদ্যোগটা গ্রহণ করেছে এটা নেওয়া। যদি না হয় তবে দাদা যেটা বলেছেন সেটারও আমরা প্রতিফলন দেখতে চাই যে ইন্ডাস্ট্রি অল যেন ইন্টারন্যাশনালি তাদের এগেইনস্টে ক্যাম্পেইন করেন। ধন্যবাদ জনাব রিয়াজ বিন মাহমুদ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজ আমরা আলোচনা করছি রানা প্লাজার বিপর্যয়ের ক্ষতিপূরণ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি রিয়াজ বিন মাহমুদ এবং ইন্ডাস্ট্রি অল বাংলাদেশের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র। জনাব চন্দ্র এবং জনাব মাহমুদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আরেকবার। রায় রমেশ চন্দ্র, এবার প্রশ্ন আপনার কাছে। আমরা যে আলোচনা করছি এই যে ক্ষতিপূরণের কথা বলছি আমরা, শ্রমিকরা পাবে যারা রানাপূরণে, কোন কোন শ্রমিকরা পাবে? যারা মারা গেছে তাদের ফ্যামিলি নিশ্চয়ই পাবে, বা যারা আহত হয়েছে তারা পাবে, বা যারা আহত হয়নি তারাও কি পাবে কিনা, আর কত করে আসলে পাবে, এটি কোনো হিসাব হয়েছে? প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা ইতিমধ্যেই প্রাথমিকভাবে একটি ব্রাঞ্চ প্রাইমার্কের সাথে নেগোসিয়েশন করে ৪৫,০০০ টাকা করে প্রত্যেকটা শ্রমিককেই, আহত, নিহত, রানা প্লাজায় যেসব যত কাজ করতো সমস্ত ৩৬৩৯ জনকে আমরা দিয়েছি। এবং গতকালকের যে নেগোসিয়েশন আমরা করেছি তাতে এই ৩৬৩৯ জন আবার ৫০,০০০ টাকা করে ১৫ই এপ্রিলের মধ্যে পেয়ে যাবেন প্রত্যেক শ্রমিক। আর নিহত এবং আহত যেটা, সেটা আইএলও কনভেনশন ১২১ ধারা এবং আমাদের দেশের যে গুড প্র্যাকটিস আমরা স্পেকট্রাম থেকে স্মার্ট পর্যন্ত করছি সেইটা অনুযায়ী একটা ক্যালকুলেশন করে ইন্ডিভিজুয়াল বেসিসে হবে। কারণ একজন শ্রমিক ধরেন লস অফ ফিউচার আর্নিং, কেউ ২০ বছরে মারা গেছে, কেউ ২৫ বছরে মারা গেছে, কেউ ৩০ বছরে মারা গেছে, প্রত্যেকে বলছেন যে একটা পোরশন আপনি দিয়ে দিয়েছেন, ৪৫,০০০ দেওয়া হয়েছে, সেটা শুধুমাত্র প্রাইমার্ক দিয়ে in addition to the compensation package। আচ্ছা, এটা তাদের মানে টু meet the immediate necessity। তাহলে কি মানে একটা ফান্ড তৈরি হওয়ার আগে যখন যেটা আসছে সেটা ডিস্ট্রিবিউট হয়ে না যাচ্ছে? না না, এটা নেগোসিয়েশনই ওইভাবে হচ্ছে, আচ্ছা, ট্রাস্ট ফান্ডের থেকে না, ওইটা আমরা প্রাইমার্কের সাথে নেগোসিয়েট আলাদা, করে ট্রাস্ট এটা ফান্ড না। দিয়েছি। আচ্ছা। এখন ট্রাস্ট ফান্ড থেকে যেটা দেওয়া হবে ৫০,০০০ টাকা করে প্রত্যেক শ্রমিকে পাবে। এরপরে যারা নিহত, আহত, তাদেরকে প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়ালি করা হবে, আইএলও এক্সপার্টরা করবেন। সেটা তার লস অফ ফিউচার আর্নিং। একটা ধরুন আমি উদাহরণ দিই, একজন শ্রমিক ২০ বছরে মারা গেছে, তার বাংলাদেশের তার আয়ু হচ্ছে ৬৭ বছর পুরুষদের জন্য, ৬৯ বছর মহিলাদের জন্য। ওই পর্যন্ত বেঁচে থাকলে সে কত আয় করতে পারত, সেটা বছরের যে আয় হয় আইএলও কনভেনশন ১২১ ধরা হচ্ছে তার মিনিমাম 50%, মিনিমাম 50% ইচ ইয়ার উইথ দি ইনফ্লেশন। অর্থাৎ একটা যদি ধরেন আমি ৭,০০০ টাকা অ্যাভারেজ বেতন ধরি গার্মেন্টস শ্রমিকদের এখন, তাহলে বছরে সে পাবে ৪৯,০০০ টাকা এবং প্রত্যেক বছর ইনফ্লেশন আমরা 7% যোগ করে যেটা আসবে সেটা। ধন্যবাদ জনাব চন্দ্র। জনাব মাহমুদ, এই যে বিতরণ হচ্ছে ট্রাস্ট ফান্ড থেকে বলছি, এটার দায়িত্বে কারা আছে? এটার সার্বিক দায়িত্বে আছেন আইএলও। আইএলও এই পুরো ব্যাপারটা আপনার কোঅর্ডিনেট করছেন ব্র্যান্ডদের সাথে এবং আপনার আমাদের বিজিএমইএ বলেন, এখানে আমার দাদা সহ যারা ট্রেড ইউনিয়ন করেন, শ্রমিক নেতৃবৃন্দ আছেন, সকলকে নিয়ে, সরকার সকলকে নিয়েই এটা আইএলও এটা কোঅর্ডিনেট করছে এবং আমরা মনে করি এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। তবে উদ্যোগটার বাস্তবায়ন হওয়া প্রয়োজন। এবং দাদা যেটা বললেন যে প্রাইমার্ক যেটা প্রথমে করেছিল, সেটা প্রাইমার্ক বিজিএমইতে যখন আসে তখন আমরা বলেছিলাম যে আমরা আর একটু বেশি অ্যামাউন্ট দাবি করি। তারা এই মুহূর্তে ওই সময় তারা যখন বলে যে না আমরা জাস্ট যেটা বললেন দাদা যে নেসেসিটি অফ মানে এট দ্যাট টাইম সেটা জাস্ট মিট করার জন্য কিছু টাকা, তখন আমরা তাদেরকে বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে, কারণ টাকাগুলি পাঠানো হয় বিকাশের মাধ্যমে, বিভিন্ন মোবাইল নম্বর এবং কার কে আপনার ওয়ারিস কে কি আছে পুরো ইনফরমেশনটা আমরা বিজিএমই থেকে দিয়ে তাদেরকে সহায়তা করি যাতে এই টাকাগুলি প্রপার শ্রমিকের কাছে, প্রকৃত শ্রমিকের কাছে যেন পৌঁছে। এবং এবারও আমরা যেটা চাই যে শ্রমিকের কাছে যেন
টাকাটা পৌঁছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর আপনার ইয়ে থেকে ট্রাস্ট ফান্ড থেকেও যে আপনার ফান্ড ডিস্ট্রিবিউশন হয়েছে, সেখানেও কিন্তু আপনার 1 লাখ থেকে 20-25 লাখ টাকা পর্যন্ত কিন্তু কেউ কেউ পেয়েছেন, যাদের হয়তো 2 পা চলে গেছে বা কিছু, তাদের অ্যামাউন্ট কিন্তু অনেক বেশি হয়েছে। তো এটা এক্সাক্ট ইয়েটা আমি বলতে পারবো না যে কত টাকা ডিসবার্স হয়েছে। আমি এটাই আসলে বলতে চাচ্ছিলাম যে বিভিন্ন ফান্ড থেকে আসছে, টাকা আসলে চলে আছে, জি। এই সেই কোঅর্ডিনেশনটা আসলে নাই আসলে। এবং আমি এটাও বলতে চাচ্ছি যে টাকাটা দেওয়া হচ্ছে, তারা আসলে কি করবে, সেই পদ্ধতিটাকে বাতিল দেওয়ার সুযোগ আছে কিনা। এটা কিন্তু প্রধানমন্ত্রী একটা হচ্ছে যে কিছুটা করে দেওয়া হয়েছে। কোঅর্ডিনেশন যেটা হচ্ছে হলো কোঅর্ডিনেটিং কমিটিতে সমস্ত স্টেক হোল্ডাররা আছে, গভর্নমেন্ট আছে, বিজেএমই আছে, ট্রেড ইউনিয়ন আছে, Right. ন্যাশনালি গ্লোবালিও ইন্ডাস্ট্রিয়াল আছে, ক্লিন ক্লোথ ক্যাম্পেইন আছে, ব্রাঞ্চটাও আছে সেখানে। এটা কোঅর্ডিনেটেড ওয়েতেই দেওয়া হচ্ছে বা দেওয়া হবে। যেটা আপনি বলছেন যে টাকাটা কি করা হবে তাদের, এটাও একটা- এটার জন্য প্রি ক্লেম প্রসিডিউর কাউন্সিলিং হবে, পোস্টপেড কাউন্সিলিংও আমরা করব, যে কারণে কিছু রেপুটেটেড সংগঠনকে আমরা দায়িত্ব দিয়েছি। এবং আমাদের আইডিয়া, শ্রমিক সংগঠনের আইডিয়া এবং আমাদের অভিজ্ঞতা যেটা হচ্ছে, এই টাকাগুলোর একটা বড় অংশ আমরা ফিক্সড ডিপোজিট করে দিতে চাই তাদের বেনিফিশিয়ারি বা ডিপেন্ডেন্টকে, যাতে আউট অফ ইন্টারেস্ট তারা 10 বছর চলার একটা গ্যারান্টি হইতে পারে। সেটাই। এবং কিছু টাকা হয়তো ইমিডিয়েটলি তাদের ক্যাশ দিয়ে দেওয়া। যখন আমরা স্মার্টে টাকা দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমরা চেক দিয়েছিলাম, সেখানে 14 লক্ষ টাকার মধ্যে 10 লক্ষ টাকা আমরা ফিক্সড করে দিয়েছিলাম, 4 লক্ষ টাকা Right. নিয়ে কিছু। সুতরাং তাদের যাতে বাকি জীবনে তাদের নিশ্চয়তা থাকে, নিরাপত্তা থাকে, সেটাই সেই বলছিলাম, ব্যবস্থাটা একটা সবাই sustainable একটা মিলেই উপায় ব্যবস্থা আমরা করা করতে উচিত। চাই এটা। সেটাই। জনাব মাহমুদ, ব্রিজিমের পক্ষ থেকে এর বাইরে, ফান্ডিং এর বাইরে, আর্থিক সাহায্যের বাইরে কি করতে পারে আসলে, বা কি করছে? আমরা এখনো কিন্তু যে চিকিৎসার বিষয় যেটা আছে, এখনো কিন্তু চিকিৎসার দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। আচ্ছা। এবং অনেকে যারা আপনার বাবা হারিয়েছে কেউ বা মা হারিয়েছে, শিশুরা, তাদেরকে কিন্তু আমরা অর্কা বলে চিটাঙে একটা আপনার অরফ্যানেজ আছে, সেখানে 18 বছর পর্যন্ত তাদের লেখা পড়া থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব বিজিএমই নিয়েছে। আচ্ছা। প্লাস আপনার জানেন যে ইথারটেক্সের এক্সিকিউটিভ ডাইরেক্টর, তার ছেলে উনি মারা যান, তার ছেলেকে আমরা বিজিএম ইউনিভার্সিটিতে একদম ফ্রি পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। এরকম যখন যেটা আমাদের কাছে আসছে, আমরা কিন্তু সেই জিনিসটা এখন পর্যন্ত করে যাচ্ছি। প্লাস আঞ্জুমানে মফিদুল ইসলামের সাথেও ওই এতিমখানাতেও অনেক শিশু ওইখানে আছেন, এবং তাদের দেখভাল করা, তাদের দৈনন্দিন যেগুলি লাগছে সেই জিনিসগুলি করা। কারণ চিকিৎসা নেওয়ার পরে অনেকের কিন্তু ফলো আপ ট্রিটমেন্ট আছে, ফলো আপ ট্রিটমেন্ট হয়। সেই ফলো আপ ট্রিটমেন্টে তাদের রংপুর থেকে, বরিশাল থেকে তাদেরকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা, ডাক্তার দেখানো, পৌঁছে দেওয়ার, এই কাজগুলি আমরা নিয়মিত করে যাচ্ছি। এবং আমাদের কাছে এখনো যদি কোনো খবর আসে, যেমন আপনার দাদা সেদিন উপস্থিত ছিলেন বিজিএমিতে আমার সামনেই প্রায়, সেদিন আপনার আমাদের একটা আসলো যে হৃদয় নামে একজন শ্রমিক, সে তার বেতন পাননি, আমরা কিন্তু সাথে সাথে সেই বেতনটা আবার দিয়েছি তাকে। আচ্ছা, আচ্ছা। তো যেরকম ধরনের আসছে সেটা আমরা আপনারা সেটা করছি। করছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে যখন করা হয়, তখনও কিন্তু ফিক্সড ডিপোজিট বলেন বা কাউকে সিএনজি করে দেওয়া, দোকান করে দেওয়া, যাতে তারা চলতে পারেন বাকি জীবনটা, সেই ব্যবস্থা জনাব মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় ধন্যবাদ শেষ করতে হচ্ছে। জনাব রমেশচন্দ্র, আপনাকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আপনার সাথে আপনার আবারও কথা হবে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।